দুদিন বৃষ্টিতে খেলা না হওয়ার পরও ভারতীয় দল অবিশ্বাস্য টেস্ট ম্যাচে টি-20 খেলে বাংলাদেশকে হারিয়ে দিল। ভারতীয় ক্রিকেট দল অনবদ্য ভারতীয় টিম কেন 1 নম্বর বা সেরা সেটা আজকের ম্যাচে আবার প্রমাণ করলো এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। মানে যখন 2 দিন খেলা শেষ হয়ে যখন 2 দিন খেলা হয়নি, খেলাটা প্রায় বলতে গেলে বাংলাদেশের হাতেও ঠিক ছিল না, আবার ভারতের হাতেও ছিল না, মানে ড্র হওয়ার চান্সটা বেশি ছিল, কিন্তু ভারত সেখান থেকে ওদেরকে কম রানে অল আউট করে দিয়ে তারপর ভারত যখন ব্যাটিং পায় খুব তাড়াতাড়ি দ্রুত টি-20তে 8-এর উপরে ইকোনমি রেখে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান রেখে মানে ইকোনমি রেখে মেরে ব্যাটিং করা শুরু করে। তারপর ওদের থেকে লিড নেয় কিছু রানের বেশি। তারপর আবার সেকেন্ড ইনিংসে যখন ব্যাটিং করতে নামে বাংলাদেশকে একেবারে 146 রানে বোধহয় অল আউট করে দেয়, 146 রানে অল আউট করে দেয় সম্ভবত, হ্যাঁ 47 ওভারে। তাও আবার একমাত্র সাদমান ইসলাম সেকেন্ড ইনিংসে ভালো খেলে বাংলাদেশের হয়ে, মানে প্রথম ইনিংসে মমিনুল হক যেরকম খেলেছিল, মমিনুল হক যতটা ভালো খেলেছিল সাদমান ইসলামও সত্যি ভালো খেলছিল। 101 বলে 50 রান করেছিল, 10খানা 4 মেরেছিল। আকাশদ্বীপের বলে বোল্ড আউট হয়েছে, ক্যাচ আউট। জাকির হাসান 15 বলে 10 রান করে একটা 4। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন টেস্টে একদম সেরা, টেস্টে এত সুন্দর বল করে, আজকে আবার দেখলাম লেগ স্পিন বল করছিল, কিছু লেগ স্পিন বলও করেছে। মানে রবিচন্দ্রন অশ্বিন যখন উইকেট পায় না তখন বিভিন্ন ভ্যারিয়েশন করা শুরু করে রবিচন্দ্রন অশ্বিন। এমনিতে তো অফ স্পিন বলটাই করে, অফ স্পিন বলটা করে টেস্ট স্টাইলটা পরিবর্তন করে দেয়, বাট তাও মানে খেলতেই পারলো না। মানে বাংলাদেশ রবিচন্দ্রন অশ্বিনের এগেনস্ট আর বুমরার এগেনস্ট একদম খেলতে এত সমস্যা হচ্ছিল, কি আর বলবো। হাসান মাহমুদ 9 বলে 4 রান একটা 4। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়। আর শান্ত 5-এ নামে ব্যাট করতে, 37 বলে 19 রান করে দুটো 4 মেরে যাদের একটা অসাধারণ বলে বোল্ড হয়ে যায়। মমিনুল হক 8 বলে 2 রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে। রবিচন্দ্রন অশ্বিন দুর্ধর্ষ। ওইখানে রোহিত শর্মার একটা ভালো ক্যাপ্টেন্সি বলতে হবে, সে যেহেতু সুইপ শট খেলে এই জন্য লেগের দিকে একটা স্লিপ দিয়ে দেয়, লেগ স্লিপ, এবং তারপরে সে সুইপ শট মারতে গিয়ে পুরো হাতে ক্যাচটা দিয়ে দেয়, দিয়ে আউট হয়ে যায়। কি অবস্থা। লিটন দাস 8 বলে 1 রান করে জাদেজার বলে আউট হয়। মুশফিকুর রহিম শেষ দিকে একটু ভালো খেলার চেষ্টা করেছিল, 37 রান করেছিল 63 বলে 7টা 4 মেরে। বুমরা বোল্ড করে দেয় মুশফিকুর রহিমকে। সাকিব আল হাসান 2 বলে 0 রান করে জাদেজা আউট করে দেয়। এই সাকিব আল হাসান আর চলে না, সাকিব আল হাসান মানে আর চলছেই না একেবারে। সাকিব কি এমনি অবসর নিচ্ছে, চলছে না বলে নিজে বুঝতে পেরেছে আর পারছি না, এই জন্য সে কিন্তু অবসর নিয়ে নিচ্ছে। একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে না আমার অবসর নেওয়ার সময় হয়ে গেছে, আমি আর পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন কিন্তু সে অবসর নিয়ে নেয়। সাকিবের অবস্থাও সে অনেকটা সেরকমই হয়েছে। তাইজুল ইসলাম 13 বলে 0, বুমরার বলে এলবিডব্লিউ হয়েছে। মেহেদী হাসান মিরাজ 17 বলে 9 রান করেছে, বুমরা আউট করেছে। আর খালিল আহমেদ 11 বলে 5 রান করেছে একটা 4। আর বুমরা 10 ওভারে 17 রানে 3 উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা। আর রবিচন্দ্রন অশ্বিন 15 ওভারে 50 রানে 3 উইকেট তুলে নিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন 50টা রান খেলেও 3টে উইকেট নিয়েছে। আর বুমরার বল তো মারতে পারেনি, 60খানা বল করেছে, 60খানা 5টা মেডেন ওভার, তার মধ্যে 30 ওভার মেডেন ওভার, মানে 30টা বল মেডেন। আর 30টা বলে 17 রান দিয়েছে, 3টে উইকেট নিয়েছে। অনবদ্য বোলিং। আকাশদ্বীপ 8 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। সিরাজ 4 ওভারে 19 রান দিয়ে কোনো উইকেট পায়নি। মানে সিরাজ আর ভালো করবে কি করে, অন্য বোলাররাই ভালো করে দিয়েছে, আর দরকারও পড়েনি সিরাজের বোলিংও করার কথা। জাদেজা 10 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। জাদেজা সবসময় সেকেন্ড ইনিংসে ভালো জ্বলে ওঠে, ভালো বেশ। জাদেজা অশ্বিন এরা এত ভালো সার্ভিস দিয়েছে, এর ভবিষ্যতে ভারতের এরকম জুটি কে হবে টেস্ট, এটা একটু দেখতে চাই। জাকির হাসান 18 রানে 1 উইকেট। হাসান মাহমুদ 26 রানে 2 উইকেট। মমিনুল হক 36 রানে 3 উইকেট। শান্ত 91 রানে 4 উইকেট। সাদমান ইসলাম 93 রানে 5 উইকেট। লিটন দাস 94 রানে 6 উইকেট। সাকিব 94 রানে 7 উইকেট। মেহেদী হাসান মিরাজ 118 রানে 8 উইকেট। তাইজুল ইসলাম 130 রানে 9 উইকেট। এইভাবে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস, আর ইন্ডিয়া 7 উইকেটে জিতে নেয়। টার্গেট কত ছিল সেটা আমি বলছি। টার্গেট দরকার ছিল 98 রান, 17.2 ওভারে সেটা চেস করে ফেলে। রোহিত শর্মা প্রথম দিকে মেরে খেলতে গিয়ে আউট হয়ে যায়, 7 বলে 8 রান করে একটা 4 মারে। মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসেও তাণ্ডব চালায়, দ্বিতীয় ইনিংসেও তাণ্ডব চালায়, এই জন্য যশস্বী জয়সওয়াল প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতে, আর প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতে রবিচন্দ্রন অশ্বিন।
যশস্বী জয়সওয়াল 45 বলে 51 রান করে 8টা 4 1টা 6, তাইজুল ইসলাম আউট করে। আর শুভমান গিল 10 বলে 6 রান 1টা 4, মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউ করে। কোহলি 37 বলে 29 রান 4টে 4 মারে। আর পান 5 বলে 4 রান 1টা 4 মারে। আর মেহেদী হাসান মিরাজ 9 ওভারে 44 রানে 2 উইকেট পড়ে যায়। সাকিব আল হাসান 3 ওভারে 18 রানে কোনো উইকেট পড়ে না। তাইজুল ইসলাম তো আরও মার খায়, 5.2 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট নেয়। বিরাট কোহলি আজকে ওই সেকেন্ড ইনিংসও ভালো ব্যাটিং করেছে, প্রথম ইনিংসও ছোটো ইনিংস বাট ভালোই করেছে। বল টান হচ্ছিল, তবে যতটা টান হওয়া উচিত ততটা কিন্তু টান হয়নি বলটা। এবার বাংলাদেশ এখান থেকে অজুহাত দেওয়া শুরু করবে, কেন এরকম পিচ বানালো, কেন ভারতের সুবিধা মতো পিচ বানালো, কেন বুমরা এত ভালো বল করলো, কেন ভারত এত কঠিন দল খেলালো বাংলাদেশের বিপক্ষে, অনেক অজুহাত দেবে। সত্যি কথা বলতে বাংলাদেশের যা টিম ভারতকে হারানোর মতো টিম না। বুমরা বা এই যে অশ্বিন, এদের বল বিদেশের যারা আসে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারা খেলতে পারে না, বাংলাদেশ কী করে খেলবে? বাংলাদেশ তো অনেকটা পিছিয়ে তাদের থেকে, তারা খেলতে পারে না, তারা ভারতের মাটিতে ভারতকে হারাতে পারে না, বাংলাদেশ কী করে হারাতে পারবে? বাংলাদেশের এখনও খাতা খুললো না। টেস্ট ক্রিকেট ইতিহাসে মানে হারানোটা স্বপ্নই থেকে গেল, মানে ভারতকে হারানোর স্বপ্নই থেকে গেল বাংলাদেশের। আর ক্যাপ্টেন খেলতে পারে না, 1-2 জন যখন খেলতে পারতো ওইভাবে কোনোদিন ম্যাচ জেতা যায় না। লিটন দাস বললাম না, যখন খেলে একটা ম্যাচে খুব সুন্দর লাগে, এই কয়েকদিন আগেই তো খুব ভালো খেললো, আবার এই মানে এটা হলো লিটন দাসের মানে ধারাবাহিকতা নেই, তো এটাই হলো প্রবলেম। একটা প্লেয়ারের যখন ধারাবাহিকতা না থাকে না তখন খুবই প্রবলেম হয়, মানে লিটন দাসের একদমই ধারাবাহিকতা নেই, এটাই হলো সমস্যা। এরপর আবার টি-20 সিরিজ রয়েছে, টি-20 সিরিজটাও ভারত জিতে যাবে, সেখানে দল কেমন হবে সেটা আমি জানিয়ে দিয়েছিলাম। তবে একটা জিনিস দেখলাম, বাংলাদেশের মানে ফিল্ডিং খুবই ক্যাজুয়ালি, তারপরে মুশফিকুর রহিম কী শট খেলে আউট হলো, জঘন্য একটা শট খেলে আউট হলো। মনিনুল হক সুইপ খেলে, ওইটা তো ওইদিকে ওরকম সুইপ না খেললে হতো, যখন তোমার লেগ স্লিপে একটা ফিল্ডার রয়েছে বুদ্ধি করে যখন ফিল্ডিং সাজিয়েছে, তুমি ওইদিকে খেলার দরকার নেই, দরকার হলে বলটা ছেড়ে দাও বা ঠুকে দাও, ঠুকতে তো আপত্তি নাই। যে কজন খেলেছে, যে এই সাদমান ইসলামটা ভালো খেলছিল, 100টা বল খেলেও ভালো খেলছে। আর বাংলাদেশ আর একটু যদি আগ্রাসী খেলতে যেত ভালো হতো, আগ্রাসী খেলতে মাঝে মাঝে যাচ্ছিলো, মারতে যাচ্ছিলো, ওই জন্য আউট হয়ে যাচ্ছিলো। এই ভারত যেন আগ্রাসী খেলে রানটা তুলে নিল, ওরা তুলে আর কিছু রান করলো বা ভারত জিতে যেত আরামসে, 200 রান করলো সেটা জিতে যেত। একমাত্র 250 থেকে 300 যদি করতো বা টার্গেট দিত, একটু হলেও ভারতের চাপ হতো, তখন হয়তো আরও কয়েক ওভার ছিল, একটু চাপ হয়ে যেত, তখন হয়তো মুশকিল, কেন ভারতের অলরেডি 3 উইকেট মনে হয় পড়ে গেছিলো। হ্যাঁ, আর গিল সত্যি কথা বলতে টেস্টে চলে না, ওই একটা ইনিংসে মানে এতগুলো ইনিংস খেলা হয়েছে এখনও তার গড় 30, এত বাজে জঘন্য। মানে শুভমান গিল যেরকম ব্যাটিং করে ওই ব্যাটিং রবিচন্দ্রন অশ্বিনও করেছেন, আরও ভালো করতে হবে গিল। যশস্বী জয়সওয়াল একদম সেরা। শোনা যাচ্ছে ইরানি ট্রফিতে খেলতে বলা হয়েছে ঋতুরাজ গাইকোয়াড়কে বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে নেওয়া হয়নি, তার একমাত্র কারণ ঋতুরাজ গাইকোয়াড়কে টেস্টে ফেরানো হবে এবং আসন্ন যে বর্ডার গাভাস্কার ট্রফি সেখানে নেওয়া হবে যশস্বী জয়সওয়ালের ব্যাকআপ ওপেনার হিসেবে। ঋতুরাজ গাইকোয়াড় অনেক খেলতেই পারবে না, ওই টি-20তেই তার নেওয়া দরকার, টেস্টে না নিলেও চলে। টেস্টটা হয়তো শুভমান গিলেরও ব্যাকআপ হিসেবে খুঁজছে। আর 3 নম্বরেও খেলানো যেতে পারে ঋতুরাজকে, হয়তো 3 নম্বর বা ওপেনার হিসেবেই খেলাতে পারে, ওপেনার হিসেবে খেলানোর চান্স বেশি, তবে ডানাতি বাঁহাতি কম্বিনেশন ওইটাই রাখার চেষ্টা করবে। গিল যখন ওপেন করতো তখনও প্রথম দিকে একটু খেলেছিল, পরের থেকে ধারাবাহিকতা নেই গিলের এই টেস্টে। টি-20 তো ধারাবাহিকতা নেই, ওয়ানডেতেই একমাত্র ভালো খেলে, ওয়ানডেতেই ধারাবাহিকভাবে খেলেছে যা খেলার।